আশা করি ভালো আছো আর আমিও খুব ভালোই আছি। তো আবার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা স্পেশাল আর এক্সাইটিং ব্লগ। তো তোমরা দেখতে থাকো এন্ড পর্যন্ত, অবশ্যই বুঝতে পারবে ব্লগটা কি হতে চলেছে। চলো ব্লগটা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড়ে ঘেরা আর ছোট ছোট সবুজ গাছ আর শীতল হাওয়া, আর ট্রেনে জানালার পাশে বসে এই দৃশ্য উপভোগ করা সত্যি তা বলে বোঝানোর নয়। আর হ্যাঁ, এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য একটা মানুষের অবদান অনেকটাই। দিনটি ছিল বাংলা 22শে শ্রাবণ, বৃহস্পতিবার, ইংরেজি 8ই আগস্ট। গত বছর এই দিনটিতেই 9:40 নাগাদ আমার কোল আলো করে আমার ছোট্ট সোনা আমাদের ঘরে এসেছিল। আর দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, আর আজ এই দিনটি পড়েছে শুক্রবার, রাখি পূর্ণিমার দিন। খুবই শুভ একটা দিন। তো দেখো, আমাদের ছোট্ট সোনা বর্ণিত 1 বছর পূর্ণ করলো। এই 1 বছরে তুই আমাদের জীবনকে যতটা আনন্দ, হাসিতে আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছিস না, তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। তোর নিষ্পাপ হাসি, ছোট্ট ছোট্ট হাত পা আর চোখে মুখে ঝলমলে করা আনন্দই আমাদের প্রতিদিনের শক্তি। তুই যেন আগামী দিনে সুস্থ, সুখী, সৎ, সফল একজন মানুষ হয়ে উঠিস, এই কামনা করি। সবসময় তোর জীবনে প্রতিটি দিন হোক আনন্দময় আর রঙিন, আশীর্বাদে ভরপুর। ভালোবাসার আশীর্বাদ রইল মা বাবার পক্ষ থেকে। শুভ জন্মদিন বর্ণিত। আর হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, আজকে হচ্ছে বর্ণিতের প্রথম জন্মদিন। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে একজন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। এটাই চাওয়া, আর কিচ্ছুই না। হ্যাঁ, সেই মানুষটি হচ্ছে মাই ডিয়ার হাজব্যান্ড। কারণ তাকে বলেছিলাম, জানো তো, আমাদের লাইফে বিশেষ দিনগুলিতে, যেমন বিয়ে থেকে শুরু করে আমার সাথ, আমার সোনা পাপার অন্নপ্রাশন, কোনোটাই তেমন স্পেশাল হয়ে ওঠেনি, যে কোনো কারণেই হোক। আর ওকে যেমন বলে বলেছিলাম আমি চাই সোনা পাপার বার্থডের দিনটা একটু অন্যরকম, একটু আলাদা, স্পেশালভাবে দিনটি এনজয় করতে। আর হ্যাঁ, যেই বলা সেই কাজ। ও পুরো মাইন্ড সেট করে রেখেছে যে কোনোভাবেই দিনটা স্পেশাল করে তুলতেই হবে। আর সত্যি তুমি যে স্পেশাল করে তুলেছ, আর হ্যাঁ, তুমি সত্যি স্পেশাল করে তুলেছ গো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি চাই আমাদের প্রতিটি স্পেশাল দিনকে তুমি এমনভাবে প্রায়োরিটি দাও, আমাদের সাথে তুমি এইভাবে সবসময় থাকো, আর কিছুই চাই না তোমার কাছ থেকে। তো ওর প্ল্যান ছিল ভাইজ্যাক থেকে আর্কো ভ্যালি। তো আর্কো ভ্যালি হচ্ছে ভাইজ্যাকের একটা প্লেস, তো অসাধারণ দুর্দান্ত একটা প্লেস। তো তোমরা যদি কেউ এখানে একবার এসে থাকো, তো ঠিক আছে, আর যদি কেউ না এসে থাকো তো একবার অন্তত 1 সপ্তাহের জন্য তোমরা প্ল্যান করে আসতে পারো। অসাধারণ একটা প্লেস। তো এখানে এলে মনটা এতটা ভালো হয়ে যাবে, তো তোমরা বুঝতেই পারবে না কখন সময় কেটে যাবে। তো আমার তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো ওখান থেকে আসার সময়। তো দেখো, এখন আমরা ট্রেনে রওনা দিয়েছি, আমরা এখন যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। চলো।
তো এনজয় করেছি, কিন্তু তার মধ্যেও যে অনেকটাই এনজয় করেছে সে হচ্ছে সোনা পাপা। সোনা পাপা অনেকটা এনজয় করছে, তোমরা তো দেখছো ট্রেনের মধ্যে ও বসে খেলা করছে। ও অনেকটাই হ্যাপি করেছে, মানে অনেকটা ওর জার্নিটা হ্যাপি হয়েছে। তো অনেক বাচ্চারাই আছে না যে ট্রেন জার্নি করলে অনেকটা অস্বস্তি ফিল হয়, কেমন একটা বিরক্তিকর হয়ে যায়, তো কান্নাকাটি করে। তো সোনা পাপা একদমই না, কারণ ছোটো থেকে ট্রেন জার্নি করে, তো ওই সেই 4 মাস বয়স থেকে ট্রেন জার্নি করছে। তো ওর কাছে ট্রেন জার্নিটা একটা সামান্য ব্যাপার, কোনো ব্যাপার নয়, ও এনজয় করে ব্যাপারটাকে। তো ওটা নিয়ে একটু আমি ফ্রি থাকি যে ট্রেন জার্নি ওর কোনো অস্বস্তিকর হয় না, ও খুব এনজয় করে। আর ওই দিনটাতেও খুব এনজয় করেছে, এটাই সব থেকে বড় ব্যাপার, যার জন্য এত কিছু, এত আয়োজন, এত কিছু। তো ওই মানুষটাই, ছোট্ট মানুষটা যে এতটা আনন্দ করেছে, এর থেকে বড় কিছু আর হতেই পারে না। তো এটাতেই আমি খুব হ্যাপি যে সোনা বাবা খুব এনজয় করেছে। চলতে চলতে ট্রেনটা হঠাৎ একটু অন্ধকার হয়ে যাচ্ছে, একটা অন্ধকারের ভেতর দিয়ে যাচ্ছে, তোমরা হয়তো লক্ষ্য করছো। তো ওটা কি হচ্ছে জানো তো, ওটা পাহাড়ের ভেতর দিয়ে ট্রেনটা যাচ্ছে। তো পাহাড়ের ভেতর দিয়ে যখন যাচ্ছিল, ট্রেনে যারা প্যাসেঞ্জার ছিল তো তারা অনেকেই চিৎকার করে উঠছে, তো এনজয় করছে ব্যাপারটা। তো আমি ফার্স্ট টাইম আমি পুরো ভয় পেয়ে গেছিলাম যে এত চিৎকার করে কি আছে, কিন্তু না, ওরা ব্যাপারটাকে এনজয় করছে। তো এটাই আর কি। আর এই যে ফার্স্ট টাইম আমি এইরকম পাহাড়ের ভেতর দিয়ে ট্রেন জার্নি করলাম, সত্যি অসাধারণ এই মুহূর্তগুলো। তো দেখো এখন আমরা পুরোপুরি পৌঁছে যাওয়ার কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। তো তখন তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো দেখো ফার্স্ট পৌঁছে আমরা এখন বোরা কেভস বলে একটা জায়গা আছে, তো ওখানে ওর পাপা টিকিট কাটে। তো টিকিট কাটার পর আমরা ওখানে ভেতরে যাই। তো আমি ফার্স্ট ভেবেছিলাম যে এখানে হয়তো পার্কের মতো, পার্কেই মনে হচ্ছে দেখে বাইরে থেকে যে পার্কের মতো কিছু আছে। তো ব্যাপারটা নিয়ে এতটা আমি এক্সাইটেড ছিলাম না। আমি সব থেকে বড় ব্যাপারটা নিয়ে যেটা এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে ঝর্ণা। কারণ ছোটোবেলা থেকে যখন আমি টিভিতে ঝর্ণা দেখতাম, আমার একটা আলাদা রকম একটা কাজ করতো, একটা কি বলবো, একটা আলাদা রকম ফিলিংস। তো ঝর্ণা দেখার আমার খুবই ইচ্ছে ছিল। পাহাড় দেখার তো ইচ্ছে ছিল, কিন্তু পাহাড়ের থেকেও ঝর্ণা যেন একটা কেমন একটা রূপকথার গল্পের মধ্যে একটা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ঝর্ণা দেখার জন্য এক্সাইটেড ছিলাম। আর ওই পার্কের কথা এতটা আমার মাথায় আসেনি, কিন্তু আমি
তোর পাপাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি এখানে কেন টিকিট কাটছো, এখানে কি এমন আছে। তোর পাপা বলেছিল চলোই না ভেতরে দেখো তো, তারপরে বলো কি আছে না আছে। তো ঠিক আছে, যখন নিয়ে এসেছে তো আমি কি করব, ওর কথা মতোই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। তারপর যখন ভেতরের দিকে যাই, আস্তে আস্তে এগোতে থাকি, সিঁড়ি দিয়ে নামতে থাকি, তো দেখা মাত্রই আমি পুরো চমকে যাই, পুরো সারপ্রাইজ হয়ে যাই যে আমি কোথায় এলাম। এ তো আমি ছোটোবেলায় দেখতাম টিভিতে, মানে ভূতের এপিসোড বা কোনো সিআইডি এপিসোডে দেখতাম যে মানে এই যে জায়গাটা আমি এসে পৌঁছেছি ওইটা আমি দেখতাম। তো এটা আমার চোখের সামনে, তো আমি পুরো অবাক হয়ে গেছি যে এটা আমি কী দেখছি। হ্যাঁ, তাই আমি যাইনি, আমি আর সোনা পাপা ওখানে বসেছিলাম, আর বাবা মা আর ও তিনজনেই ওরা পুরোটা গুহা পুরোটাই ঘুরেছে, এনজয় করেছে। আর আমি যাইনি, ইচ্ছে করেই যাইনি। ইচ্ছে ছিল কিন্তু এটা ভয় করছিল যে আমি যদি পুরো ভেতরে চলে যাই, তারপর সিঁড়ি আছে, তারপর যদি রিটার্ন ঘুরে না আসতে পারি তখন আমাকে কে নিয়ে আসবে। একটু কাছাকাছি হলে ঠিক আছে, আমাকে কোলে করে নিয়ে আসা যাবে, কিন্তু এত দূর থেকে আমি যদি কিছু হয়ে যায় আমাকে কে নিয়ে আসবে, ওটাই আমার ভয় করছিল, কারণ অনেকটা গভীর ছিল ওটা। আর দেখলেই ভয় লাগবে ভেতরটা, সত্যি মানে একটা কেমন একটা অলৌকিক অলৌকিক আমাকে লাগছিল। আর ভেতরে অনেকটা জায়গা জুড়ে ছিল, ওই গুহাটা অনেকটাই বড় ছিল। আমি পুরোটা যেতে পারিনি, পুরোটা আমি ঘুরে দেখতে পারিনি, এই কারণে সোনা বাবা ছিল আমার কাছে। আর সোনা পাপা ছিল বলে ওটা ম্যাটার না, তো আমার মাথা ব্যথা ঘুরে আমি পড়ে যাব এই ভয়ে আমি যাইনি। আর সোনা পাপা আমার সঙ্গে ছিল, তো তাই অনেকেই যারা টুরিস্ট ছিল তারা বলেছিল যে ছোট বাচ্চা আছে, তো ছোট বাচ্চাকে নিয়ে এতটা ভিতরে যাওয়াটা ঠিক না, কারণ ওটা অক্সিজেনের প্রবলেম হতে পারে। তো ছোট বাচ্চা তো অনেকটা গভীরে গেলে অক্সিজেনের কোনো সমস্যা হলে বা মাথা ঘুরে পড়ে টড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো তুমি এখানেই থাকো, কিছুটা গিয়ে একটা বসার মতো জায়গা আছে, তো ওখানেই আমাকে কিছু টুরিস্ট বললো যে তুমি এখানেই থাকো, ছোট বাচ্চা তোমাকে যেতে হবে না, তুমি এখানেই রেস্ট করো। তো আমাকে বলছে তুমি কিছু পোস্ট দাও, আমি তোমার একটু ভিডিও করে দিচ্ছি, একটু ফটো তুলে দিচ্ছি। তো তাই দেখো আমি ঢং করতে শুরু করেছি। তো এতক্ষণ পর যেহেতু আমাকে বললো, তো আমি সেই সুযোগটা ছাড়বো। তাই দেখো আমি এখন এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে দেখো 3টে বানর দেখতে পাচ্ছ। তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করা হয়নি। আমি যখন যাচ্ছিলাম ওটার ভেতরে, তো ওখানে একটা বানরের সঙ্গে আমি সেলফি তুলছিলাম, একটু পোজ দিয়ে ফটো তুলছিলাম। তো তুলতে তুলতে হঠাৎ করে, আমি কাছাকাছি ছিলাম না, একটু গ্যাপে ছিলাম, তো দেখি আমি আমার ওড়নাটাও পুরো টেনে নিয়েছে পোজ দিতে দিতে। তো পুরো ভয়ে আমি ওড়না ছেড়ে দিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে খুবই খিদে পেয়ে গিয়েছিলো, অনেকটা লেট হয়ে গিয়েছিলো তার জন্য। আর দেখো এখানে এসে যে আমি বাঙালি হোটেল দেখতে পাবো, তো আমি এটা কখনো ভাবতেই পারিনি, এটা পুরো আমার ভাবনার বাইরে ছিল। তো এখানে দেখো শ্রী রাজকুমার হোটেল বলে একটা হোটেল আছে। তো এই বাঙালি লেখাটা, তো ভেতরে গিয়ে দেখি ওখানে সব রকমই খাবার অ্যাভেলেবেল ছিল, মাছটা বাদে। চিকেন ফিশটা ছিল না, সরি, চিকেন, এগ মানে মাংস, ডিম এগুলো ছিল, বিরিয়ানি ছিল, ভেজ ছিল, ননভেজ ছিল, কিন্তু ফিশটা ছিল না। তো
যাই হোক, ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর হ্যাঁ, টেস্ট ভালোই ছিল মোটামুটি। এই যে দেখো, এখানেও সিঁড়ি দিয়ে নামছি, দুই দিকে ছোট ছোট গাছ আছে। আর মানে সিঁড়িটা ছিল অনেকটাই নিচু, উঁচু থেকে অনেকটা নিচু। মানে উঁচু থেকে নামতে অনেকটা সুবিধা ছিল, কোনো অসুবিধে হয়নি। কিন্তু যখন নিচু থেকে উপরের দিকে দেখবো তখনই একটু মানে সমস্যা, মাথা ঘোরার চান্স আছে আর কি। তো যাই হোক, ওখানে সিঁড়ি থেকে আস্তে আস্তে নেমে এখন আমি রওনা দিচ্ছি ঝর্ণার দিকে। এই যে দেখো, সেই স্পেশাল মোমেন্ট যেটার জন্য আমি ওয়েট করেছিলাম, এই হচ্ছে সেই আমার ঝর্ণা। আমার কি বলবো, মানে এটা দেখার জন্যই আমি ওয়েট করেছিলাম এতক্ষণ। আর এটা দেখেই আমার মন প্রাণ, মানে কি বলবো, আমি পুরো হ্যাপি, আমি পুরো খুশি, আমি আনন্দে পুরো কি বলবো। আর দেখো, দেখতে দেখতে ঝর্ণার কাছে পৌঁছেও গেলাম। এই যে সিঁড়ি দিয়ে নেমে এই যে দেখো, এখন আমি ওপরে উঠছি, অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি ওপরে উঠতে। আর ওপরে উঠে একটু মনটাও খারাপ হয়ে গিয়েছিল, কারণ কিছু ভিডিও নেওয়া হয়নি, তো তার জন্য। আর ওপরে দেখো, ওপরে একটা প্লেস আছে, ওই ঝর্ণার সিঁড়ি দিয়ে উঠতে ওপরে, এই যে দেখতে পাচ্ছ, ওই ওপরে উঠলেই দেখা যাবে কত ছোট ছোট জমিন আছে, পাহাড়ি এলাকার জমিন। তো এই যে রোয়াও হয়ে গেছে, কেমনভাবে রোয়া হয়েছে আমি জানি না, এই যে কেমনভাবে কি হয়েছে দেখো, কত সুন্দর লাগছে না জায়গাটা দেখতে। আসার পথে এই যে চার্চ দেখতে পাই, 2-3টে মতো চার্চ দেখতে পেয়েছি। এটা ছিল খ্রিস্টানদের এলাকা। তো যাই হোক, চার্চগুলো দেখেও খুব ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর চার্চ ছিল এখানে। আর এই যে এত বৃষ্টি হয়েছে, রাস্তাতে পুরো জল জমে গেছে, পুরোপুরি গাড়ি আটকে গিয়েছিল। আর তার জন্য আমরা ওখানে ওয়েট করেছিলাম আধা ঘন্টা মতো। আমাদের প্ল্যান ছিল আরও 2-3টে মতো জায়গা ঘোরার, কিন্তু আমাদের হাতে খুবই সময়ও কম ছিল, কারণ আমরা আবার ট্রেন ধরে আমাদেরকে আবার বাড়ি ফিরতে হতো। তো সেই জন্য আমরা ওই দুটো জায়গা স্কিপ করি, ওই দুটো জায়গা আমরা দেখিনি। আর বাইরে থেকে দেখেছি, দুটো পার্ক ছিল, ভেতরে যাইনি কারণ এতটা টাইম ছিল না। তো তাই আমরা তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাই। আমাদের ট্রেন থাকে আধা ঘন্টা মতো হাতে ছিল, আমরা আধা ঘন্টা মতো হাতে নিয়েই আসি, কারণ বাচ্চাকে নিয়ে আছি, আবার যদি ট্রেন মিস হয়ে যায় তো একটু সমস্যা আছে, তো সেই কারণে। আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি। দেখাবে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আমার আর্কো ভ্যালি ট্রিপ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, টাটা।